আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধকারের সঙ্গী অরুণিমা গল্পের ৬ নম্বর পর্ব নিয়ে চলে আসছি। তো বেশি কথা বলে না করি দেরি, চলো গল্প শুরু করি। তাহলে কি এই খুনগুলোর পেছনে কাদের মিয়ার হাত আছে? বাসার উদ্দেশ্যে গাড়ি নিয়ে চলছে নীল এবং শুভ। তখন শুভ নীলকে এই প্রশ্নটি করে, কাদের মিয়াকে সন্দেহ করা যায়, তবে খুন করেছে কিনা তার সম্ভাবনা মাত্র 20 ভাগ। নীলের কথা শুনে শুভ বলে যুক্তি চাই। তারপর নীল বলে, প্রথমত কখনো কোনো বাবা তার মেয়েকে 4 জনের মাধ্যমে ধর্ষণ করে খুন করাবে না। নীল জবাব দেয়, দ্বিতীয়ত খুন হওয়ার জায়গায় কাদের মিয়া একা গিয়েছিলেন। সাদমানের মতো প্রাপ্তবয়স্ক মানুষকে কাদের মিয়ার একা খুন করা সম্ভব না। আর যদি কাদের মিয়াই খুন করে থাকেন, তাহলে খুন হওয়ার জায়গায় কাদের মিয়া একা আসতো না, তার সাথে আরো কয়েকজন মানুষ আসতো। শুভ প্রশ্ন করে, তৃতীয়ত কি কোনো কারণ আছে? নীল বলে, তৃতীয়ত যদি প্রথম দুটি খুন হয়, তাহলে শরীফের আত্মহত্যাটিও হতে পারে খুন। আর রফিক মিয়ার বাড়িতে গিয়ে কাদের মিয়া কিভাবে খুন করবে? শুভ জবাব দেয়, এমনটাও হতে পারে রফিক মিয়া কাদের মিয়ার সাথে হাত মিলিয়েছিল। প্রতি উত্তরে নীল বলে, সাদমান রফিক মিয়ার একমাত্র ছেলে, আর কাদের মিয়া রফিক মিয়া নিজেরা নিজেদের সন্তানকে খুন করবে কোন উদ্দেশ্যে? শুভ নীলের কথায় একমত হয়। তারপর বলে, আচ্ছা ঠিক আছে, চতুর্থ কি কোনো কারণ আছে কিনা? না, আপাতত আর কিছু বলছি না এখন। তারপর শুভ আর কথা বাড়ায় না। ঘন্টা খানিকের মধ্যে এসে পৌঁছে যায় নিজেদের গন্তব্যে। সজীব অরুণিমার চুলগুলোতে হাত বুলিয়ে দেয়, তারপর বলে, প্রতি রাতে এই চুলের ঘ্রাণে আমি পাগল হই কেন? এই কথা শুনে অরু একগাল হেসে দেয়, এতে গালটা সামান্য একটু ফুলে ওঠে। আরো বলে, কারণ আপনি আমাকে ভালোবাসেন। সজীব প্রশ্ন করে, আচ্ছা ডায়েরি লিখতে যে, সেগুলো আবার আমাকে নিয়ে? আরো জবাব দেয়, সব কথার প্রশ্ন করতে নেই। সজীব আর কিছু বলে না, অনুভব করে তাকে অরুর দিকে টানছে। ঘন ঘন শ্বাসের আদান প্রদান হচ্ছে। দুজনই নীরব। নীরবতা ভেঙে অরু বলে, চলুন চাঁদ দেখে আসি, আজকের চাঁদটা খুব সুন্দর। সজীব বলে, আচ্ছা চলো। কথাটি বলে দুজন দুজনের হাত ধরে হাঁটতে থাকে ছাদের উদ্দেশ্যে। মাসের মধ্যাংশের চাঁদ। চাঁদ যেন আস্ত একটা সাদা রঙের থালা। চাঁদ মামারও এক অদ্ভুত নিয়ম। মাসের শুরুতে বেশ রোগা পাতলা থাকে চাঁদ মামা। নতুন মাস পেয়েছে এই খুশিতে তরতাজা হতে থাকে প্রথম 15 দিন। মাসের অর্ধাংশে নিজের স্বাস্থ্যের পূর্ণতা পায় চাঁদ। এই মাসটাকে আবারও হারিয়ে ফেলবে এই শোকে। আবারও না খাওয়া বন্ধ করে দেয় বেচারা চাঁদ। মাস যেতে যেতে শুকিয়ে যায় আবারও। নতুন মাস পেয়ে আবারও খুশি হয় চাঁদ মামা। এইভাবেই কেটে যায় হাতে গোনা প্রতিটা মাস, প্রতিটা বছর। ছাদের এক কোণে বেঞ্চিতে বসে আছে দুজন। আরো চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো যেন সব ভর করলো এসে আরুর মুখে। সজীব অবাক নয়নে তাকিয়ে আছে অরুণিমার দিকে। অরুণিমা প্রশ্ন করে, কি দেখছেন? সজীব জবাব দেয়, এত কষ্ট করে বাহিরে আসার কি দরকার ছিল? ভেতরে বসে থাকলেই তো চাঁদের দেখা পেতাম। অরুণিমা হেসে বলে, আচ্ছা তাই? হঠাৎ আকাশটা মেঘলা হয়ে যায়। অরুণিমা আসমানের অবস্থা দেখে বলে, চলুন রুমে চলে যাই। সজীব জবাব দেয়, না, তোমার কোলে শুয়ে থাকবো একটু সময়। বলে সজীব শুয়ে পড়ে অরুণিমার কোলে। অরুণিমা সজীবকে বলে, প্রতিদিন তো আপনি আমাকে কবিতা শোনাতেন, আজকে আমি শোনাই। সজীব এক শব্দে বলে, আচ্ছা। অরুণিমা বলতে শুরু করে, মেঘলা আকাশ হালকা বাতাস, যাচ্ছে সে তাই বয়ে, বৃষ্টি ভেসে নামবো আমি শুধু তোমার হয়ে। সজীব কবিতা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। কয়েক ফোঁটা ঠান্ডা পানি ছিটকে পড়তেই সজীবের ঘুম ভাঙে। সজীব চোখ খুলে দেখে সদ্য বৃষ্টি হচ্ছে। সজীব উঠে বসে পড়ে। চারদিকে ফজরের আজান হচ্ছে। হুট করে ভয়ে সজীবের মাথা চক্কর দিয়ে ওঠে। ভাবনায় আসে, আরে আমি তো আরুকে প্রতিদিন স্বপ্ন দেখি, তাহলে আমি এখানে কি করছি? নীল এবং শুভ বসে আছে থানায়। নির্দিষ্ট আসনে বসে আছেন ওসি আতিক। ওসি আতিক শুভর মুখে গত রাতে ঘটে যাওয়া কাহিনী শুনে বলে, তাহলে কাদের মিয়া ওইখানে কেন? কিছু একটা কারণ তো আছেই। আচ্ছা শরীফের পোস্টমর্টম সম্পর্কে কিছু বলেন। ওসি আতিকে প্রশ্নের জবাব না দিয়ে নীল ওনাকে জিজ্ঞেস করে। আতিক জবাব দেয়, নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে লাফিয়ে মৃত্যু, তবে ঘুমের ওষুধ খেয়েছিল। তারপর বলে, আচ্ছা চলুন ঘুরে আসি ওই দিক থেকে একবার। আর কথা না বাড়িয়ে সবাই চলে রফিক মিয়ার বাসার উদ্দেশ্যে। সুমন গ্রামে ফিরে এসেছে। সজীব আর দীপু বসে আছে খাটে। সামনে একটি চেয়ার পেতে বসে আছে সুমন। সুমন সবাইকে উদ্দেশ্য করে বলে, বন্ধু, গত শনিবার রাতে আমি একটি স্বপ্ন দেখেছিলাম, তোর আর অরুণিমার বিয়ে হয়েছে। সেখানে আমি আর দীপু সাক্ষী হিসাবে ছিলাম। সজীব এক প্রকার রাগী ভাব নিয়ে বলে, হ্যাঁ তো কি হয়েছে? সুমন কিছু বলে না, চুপ থাকে। তখন পাশ থেকে দীপু বলে, তো তুই এলাকা ছেড়ে যাওয়ার কারণ কি ছিল? স্বপ্ন তো আমরাও দেখছিলাম, কারণ আমি স্বপ্নে অরুণিমার ধর্ষিত দেহ দেখেছিলাম। দীপু জবাব দেয়, স্বপ্নে দেখেছিস, বাস্তবে তো নয়, পালানোর কি দরকার ছিল?
সুমন কিছু বলতে যেও থেমে যায়। দোস্ত আমি পরে বলবো সব, এখন বাসায় যাচ্ছি। সজীব এবং দীপুর থেকে কোনো জবাবের অপেক্ষা না করে উঠে পড়ে সুমন। বাসা থেকে বের হয়ে যায় সে, হাঁটতে শুরু করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। গোয়েন্দা নীল রফিক মিয়ার থেকে অনুমতি নিয়ে সারা বাসার রুমগুলো ভালোভাবে দেখতে শুরু করে, যদি একটা কিছু সমাধান বের করতে পারে বা চোখে পড়ে এই আশায়। বাসার প্রতিটি রুম ভালোভাবে লক্ষ্য করে নীল এবং শুভ, তবে কোনো তথ্যই মিলে না সাদমান এবং শরীফের ব্যাপারে। শুধুমাত্র রফিক মিয়ার রুমটা দেখার বাকি। নীল এবং শুভ পা বাড়ায় রফিক মিয়ার রুমের উদ্দেশ্যে। সারা রুমে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। রফিক মিয়া বয়স্ক মানুষ, এজন্য অনেক ওষুধ খেতে হয় ওনাকে। পলিথিনে থাকা ওষুধের দিকে নজর যায় নীলের। পলিথিন থেকে সবগুলো ওষুধ নামিয়ে একটা প্যাকেটে চোখ আটকে যায় নীলের। এটা তো সেই ঘুমের ওষুধ যা আত্মহত্যা করার রাতে খেয়েছিল শরীর। ওসি আতিক বাহিরে দাঁড়িয়ে এলাকার চেয়ারম্যান সাহেব শামসুজ্জামানের সাথে কথা বলছেন। শামসুজ্জামান নাকি এক বন্ধুর সাথে দেখা করতে ঢাকায় যাচ্ছে। পুলিশেরা এখানে এসেছে শুনে ওসির সাথে দেখা করতে আসছে তিনি। ওসি আতিক প্রশ্ন করে, তো পথঘাট ভালোভাবে চিনেন তো? শামসুজ্জামান জবাব দেয়, রাস্তাঘাট চিনি, তবে বন্ধুটা ঢাকায় নতুন ফ্ল্যাট নিয়েছে, তাই বাসা চিনতে একটু সমস্যা হবে। তবে বন্ধুর সাথে কথা বলে আমার ছেলে মাহিন তার ঠিকানার বিস্তারিত কাগজে লিখে দিয়েছে। আতিক সাহেব আবারও প্রশ্ন করে, আপনার ছেলে তো কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিল? শামসুজ্জামান জবাব দেয়, হ্যাঁ, তবে গতকাল ফিরে এসেছে। ওসি আতিক বলে, আচ্ছা আপনার ছেলের দেওয়া কাগজটা একটু দেখি তো। ওসির মনে সংশয় জাগে, তাই কাগজটি দেখতে চান তিনি। শামসুজ্জামানের পাঞ্জাবির পকেট থেকে একটি কাগজ বের করে দেয় ওসি আতিকের হাতে। ওসি আতিক কাগজের লেখাগুলো দেখে একদম চমকে ওঠে, তবে তা প্রকাশ করে না শামসুজ্জামানের সামনে। ওসি আতিক বলে, আপনি যদি অনুমতি দেন এই কাগজটার একটা ছবি তুলে রাখি। চেয়ারম্যান শামসুজ্জামান সম্মতি দেয়। সম্মতি পেয়ে আতিক সাহেব নিজের ফোনে একটি ছবি উঠিয়ে নেয়। শামসুজ্জামান সাহেব বিদায় নিয়ে বেরিয়ে পড়ে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস, গল্পের মাঝখানে একটু সময় চেয়ে নিচ্ছি, তো সবাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, অনেকেই দেখি কমেন্টে কমেন্ট করে যে গল্পের পার্টগুলো এত ছোট ছোট কেন হয়। আবার বলে অনেকেই যে আমরা নাকি ভিউর জন্য ছোট ছোট পার্ট বানাই। আর সবাই বলে দেখি যে 20 মিনিটের 25 মিনিটের একটা করে পার্ট দিতাম, বা দিনে 2টা করে ভিডিও আপলোড দিতাম। তো শোনো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমরা ভিউর জন্য ভিডিও আপলোড করি না, তোমাদের জন্য গল্প আনি। আমরা যতটুক সময় পাই ততটুক সময়ের মাঝখানে আমরা ভিডিও বানাই, এডিট করি, প্লাস ওইগুলা ভিডিও তোমাদের জন্য ইউটিউবে আপলোড করি। তো তোমরা এইসব কমেন্ট করলে আমাদের খুব খারাপ লাগে। হ্যাঁ, আসলে আমাদেরও কাজ থাকে, শুধু ভিডিও এডিটিং, ভয়েস ওভার করা এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমাদের অনেক কাজ থাকে, ওই কাজ শেষ করে কাজের ফাঁকে ফাঁকে আমাদের এই ভিডিও বানাইতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, ঠিক আছে? তো সবাই এমন কমেন্ট না করলে ভালো হয় আর কি। সবাই একটু ভালো ভালো কমেন্ট করবা, তাহলে মনে করো যে ভিডিও বানাইতে একটু আগ্রহী হয়, ভিডিও বানাইতে ভালো লাগে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। আর যদি ভুল কিছু বলে থাকি, নিজের ভাইয়ের মতো মনে করে আমার মাফ করে দিও। আর কিছু না বলি, চলো গল্পে ফিরে যাই। নীলের সামনে এসে ওসি আতিক বলে ওঠে, নীল দেখো, অবাক করা একটি জিনিস। নীল বলে, আমিও অবাক হয়ে বসে আছি রফিক মিয়ার রুমে যাওয়ার পর থেকে। কি এমন দেখে অবাক হয়েছ বলো শুনি। ওসি আতিকের প্রশ্নে নীল জবাব দেয়, শরীফের পেটে ঘুমের ওষুধ পাওয়া গিয়েছিল, আর এই ওষুধ আমি রফিক মিয়ার রুমে দেখতে পেয়েছি। ওসি আতিক অবাক হয়ে বলে, কি? তাহলে কি এসবে রফিক মিয়ার হাত আছে? নীল সোজা জবাব দেয়, হয়তো হ্যাঁ, হয়তো না। তুমি এসব দেখে অবাক হয়েছো মাত্র, আর আমি যা দেখছি তুমি ওটা দেখলে তো হতবাক হয়ে যেতে। নীল বলে, আচ্ছা কি সেটা, এখন দেখি। নীলের কথায় ওসি আতিক শরীফের বুক পকেট থেকে পাওয়া চিঠিটা আর নিজের ফোনে কিছুক্ষণ আগে তোলা ছবিটা নীলকে দেখায়। তারপর বলে, ফোনেরটা এলাকার চেয়ারম্যান শামসুজ্জামানের ছেলের হাতের লেখা। নীল এবার আসলেই হতবাক হয়ে যায়। অবাক চাহনিতে ওসির দিকে তাকিয়ে বলে, কাগজ এবং ফোনের ছবি দুটোই তো হাতের লেখা হুবহু মিল। অপরাধী কি সারা এলাকায় ছড়িয়ে পড়েছে? সুমন গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। অল্প কিছুক্ষণের মধ্যে নীল এবং ওসির কানেও কথাটি পৌঁছে যায়। তারা আর বাড়তি কথা চিন্তা না করে ছুটে চলে যায় সুমনদের বাসার উদ্দেশ্যে। ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করছে সুমন। বাহিরে অনেক লোক জোরাসোর হয়ে দাঁড়িয়ে আছে। পুলিশেরা ভেতরে প্রবেশ করছে ভিতরে লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামানোর জন্য। নীল পুলিশদের সাথে ভেতরে প্রবেশ করে টেবিলের দিকে নজর দিতেই সে লক্ষ্য করে
টেবিলের উপর একটি সুইসাইড নোট। কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করে গোয়েন্দা নীল। এতে লেখা, আরোর দেহ টেনে নিয়ে যেতে দেখেছিলাম রাস্তার দিকে সাদমান ভাই আর তার সাথে থাকা শরীফ ভাইকে। ওনারাও আমাকে দেখে ফেলছিল, তাই ওই দিনই মরার ভয়ে এলাকা ছেড়ে আমি পালিয়ে যাই। কিন্তু একটা রাতও আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। ওরও আমাকে স্বপ্নে প্রতিটা রাতে বিরক্ত করে। আমি মুক্তিপথ বেছে নিলাম। গোয়েন্দা নীল একদম থ হয়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, অবাক কাণ্ড, আসলে আসামি কারা? সাদমান আর শরীফ, নাকি রফিক মিয়া অথবা কাদের মিয়া? ব্যাপারটা কি? আমরা যাচ্ছি এদিকে, তবে আমাদেরকে টানছে ওই দিকে। তাজ্জব ব্যাপার, নীল আর ভাবতে পারছে না কিছু। প্রথমে ধর্ষণ, তারপরে খুন হলো অরুণিমা। তাদের বাসা থেকে প্রায় 50 ফিট দূরে রাস্তার ধারে অরুণিমার লাশ পাওয়া যায় পরদিন সকালে। তার ঠিক 4 দিন পর 5 দিনের মাথায় সেই জায়গায় পাওয়া যায় এলাকার কুখ্যাত সন্ত্রাসী সাদমানের লাশ। খুব হিংস্র ভাবে মেরে ফেলা হয় তাকে। হাত বেঁধে দেওয়া দাগে পাওয়া যায় অরুণিমার রুমে কাপড় টানানোর দড়ির ছাপ, যে দড়িটা নিয়ে অরুণিমা বেরিয়েছিল ধর্ষণ হওয়ার রাতে। তবে ফাঁসি দেয়নি সে। পরদিন সকালে ঘরের কোণে জাম গাছের গোড়ায় পাওয়া যায় সেই দড়িটি। অবাক করা বিষয় হলো, অরুণিমা খুন হওয়ার পর থেকে দড়িটা পুলিশ হেফাজতে। তবে 5 দিন পর খুন হওয়া সাদমানের হাতে সেই দড়ির ছাপ কিভাবে আসলো? আরেকটা বিষয়, সাদমানের ডান চোখে বিঁধে দেওয়া আমের সরুর ডালে অরুণিমার হাতের ছাপ পাওয়া গিয়েছে। 5 দিন আগে মরে যাওয়া মানুষটার হাতের ছাপ ডালে আসলো কিভাবে? সাদমান খুন হওয়ার 5 দিনের মাথায় মারা যায় শরীফ। সবার মতে শরীফ ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। তাহলে শরীফের বুক পকেটে থাকা চিঠির লেখা চেয়ারম্যানের ছেলে মাহিনের হাতের লেখার সাথে হুবহু মিল, সেটা সম্ভব কিভাবে? তাহলে মাহিন খুন করছে শরীফকে? ধরে নেই শরীফ খুন করছে। তবে খুন হওয়ার রাতে খাওয়া ঘুমের ওষুধ, হুবহু ওষুধ পাওয়া গিয়েছে রফিক মিয়ার রুমে। তবে কি রফিক মিয়ার হাত আছে মাহিনের সাথে? এসব চিন্তা কোনো কিছুতেই কাজ করছে না গোয়েন্দা নীল এবং ওসি আতিকের মাথায়। তার উপর আবার আরেকটা নতুন আত্মহত্যা, সুমনের ফাঁসি দেওয়া। মৃত্যুর আগে লেখা চিঠি সাক্ষী দেয় অরুণিমা ধর্ষণ এবং খুনের পেছনে জড়িত গত কয়েকদিন আগে মারা যাওয়া সাদমান এবং শরীফ। তবে ডিএনএ টেস্ট বলে অরুণিমাকে 4 জন মিলে ধর্ষণ করেছে। তাহলে বাকি 2 জন কারা? আর তারা কোথায় আছে এখন? সবগুলো প্রশ্ন একত্রে ঘুরপাক খাচ্ছে ওসি আতিক এবং গোয়েন্দা নীলের মাথায়। কারণ আসামিদের ধরার দায়িত্ব এখন তাদের হাতে। সুমনের মরদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। ওসি আতিককে নিয়ে নীল এবং শুভ চলে কাদের মিয়ার বাড়ির উদ্দেশ্যে। গতরাতে দেখা কাহিনীর সমাধান করা এখন তাদের উদ্দেশ্যে। অরুণিমা এবং সাদমানকে খুন করার পেছনে আপনার হাত রয়েছে, সেজন্য আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। ওসি আতিকের মুখে এমন কথা শুনে এক প্রকার হকচকিয়ে ওঠে কাদের মিয়া। সাধারণত পুলিশদের অভ্যাস এরকমই, সোজাসুজি দোষ চাপিয়ে দেয় সন্দেহভাজন ব্যক্তিদের দিকে। কাদের মিয়া জবাব দেয়, কি বলছেন এসব? নিজের মেয়েকে খুন করতে যাব কেন আমি? ওসি বলে, সেটা তো আপনার জানার কথা। তবে এটা বলুন, অরুণিমা এবং সাদমান খুন হওয়ার জায়গায় মাঝরাতে আপনি কি করেন? কাদের মিয়া বেশ অবাক হয়ে উল্টো প্রশ্ন করে, হ্যাঁ, মাঝরাতে আমি ওখানে গিয়েছি। তবে সেটা আপনি জানলেন কিভাবে? ওসি আতিক জবাব দেয়, সবাই আমার 2টো চোখ দেখে, তবে আমার পেছনে যে আরো 4টি চোখ আছে সেটা কেউ জানে না। ওসি আতিকের এমন কথা শুনে মুচকি হেসে গোয়েন্দা নীল। পাশে থাকা শুভ মনে মনে বলে, বেটা পুলিশ, 4টি চোখ বলতে আমার আর নীল স্যারের কথা বললো না তো? কাদের মিয়া ওসি আতিকের প্রশ্নের উত্তরে জবাব দেয়, হ্যাঁ, আমি মাঝরাতে ওইখানে গিয়েছিলাম। কারণ প্রতিটা মুহূর্ত মেয়ের রক্তাক্ত চেহারা ভেসে ওঠে আমার চোখে। তাছাড়া প্রতি রাতে ওরও আমার স্বপ্নে আসে। তার কান্নাযুক্ত চোখ আমি সহ্য করতে পারি না। ওরও চিৎকার দিয়ে বলে, বাবা, আমি এই 4 জনের কঠোর এবং আরো নিকৃষ্ট মৃত্যু চাই। মেয়ের কান্নারত অবস্থা আর এইভাবে চলে যাওয়াটা এখনো মেনে নিতে পারিনি আমি। তাই মাঝে মধ্যে বাহির থেকে ঘুরে আসি আমি। গতরাতে আপনার ওই 4 চোখ যেখানে দেখেছিল সেখানেও যাওয়া হয় আমার। ওসি আতিক আর কি বলবে ভেবে পাচ্ছে না। নীল মনে মনে ভাবছে, এই অরুণিমা কি সবার স্বপ্নেই আসে নাকি? তেমন কোনো প্রমাণ না থাকায় কাদের মিয়াকে গ্রেফতার করেনি ওসি আতিক। বাসা থেকে বেরিয়ে পড়ে তারা। এখন উদ্দেশ্য রফিক মিয়ার বাসায়। সজীব ভোরেই গোসল করছিল আজ। ফজরের সময় বৃষ্টির ফোঁটায় যখন তার ঘুম ভাঙে তখন সে বেশ অবাক হয়। কারণ প্রতি রাতে অরুণিমাকে স্বপ্ন দেখে সজীব। স্বপ্নেই তো অরুণিমার সাথে চাঁদ দেখতে ছাদে এসেছিল সে। তাহলে এখনো ছাদে কিভাবে? এসব প্রশ্ন ভাবতে ভাবতে প্রায় পুরো শরীর ভিজে যায় তার, যার কারণে ভোরেই গোসল সেরে নিয়েছিল সজীব। ফাঁসি দিয়েছে শুনে সজীব সুমনের বাসায় গেলেও বেশিক্ষণ থাকার ক্ষমতা ছিল না তার। অল্প কিছুক্ষণ হয়েছে বাসায় ফিরেছে সে। এসে বিছানার পাশে গা এলিয়ে দেয় সজীব আর ভাবতে শুরু করে,
সুমন আরুর ব্যাপারে কিছু বলতে গিয়েও থেমে গিয়েছিল। তাহলে কি আরুর মৃত্যুর সব রহস্য সে জানতো? সজীবের মাথায় এসব চিন্তা বেশিক্ষণ কাজ করছে না। পরক্ষণে আবার ভাবতে শুরু করে অরুণিমার কথা। গত রাতে আরুর সাথে ঘটে যাওয়া কোনো কিছুই স্বপ্ন ছিল না, প্রতি রাতে সবকিছুই বাস্তবে ঘটছিল। মাকে সালাম করে সেই স্বপ্ন, সেই রাতেও তো আম্মুও দেখছিল সেই স্বপ্ন। আরে সবকিছুই যদি বাস্তবে হয়, তাহলে আরো কি বিয়ে করছি সেটাও তো বাস্তব ছিল। প্রশ্নগুলো নিজেই নিজেকে করে সজীব, তবে কোনো উত্তর খুঁজে পায় না। শরীফ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। ওসি আতিকের মুখে এমন কথা শুনে চমকে যায় রফিক মিয়া। অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব? ওসি আতিক জবাব দেন, শরীফকে ঘুমের ওষুধ খাইয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল। শরীফ মিয়া আরো অবাক হয়, তাহলে খুনিদের খোঁজ বের করুন। ওসি আতিক বলে, আপনি তো খুন করেছেন শরীফকে। ওসি এক বাক্যে রফিক মিয়াকে বলে। রফিক মিয়া ভয়ে ডুব দিলে কয়েকবার। নীল আবারও বলে, শরীফের পেটে যে ঘুমের ওষুধ পাওয়া যায়, সেই ওষুধগুলো আপনার রুমে পাওয়া গিয়েছে। রফিক মিয়া এবার বেশ অবাক হয়ে গেল। আরে এগুলো তো আমারই ওষুধ ছিল। শরীফ খুন হওয়ার পর দিনই ঘুমের ওষুধের প্যাকেটটা আর খুঁজে পাচ্ছিলাম না। সাদমানের রুমে পেয়ে প্যাকেটটা আবারও নিয়ে আসি। নীল মনে মনে ভাবে, হাতে করে ঘুমের ওষুধ কি শরীফ নিয়ে গিয়েছিল খুন হওয়ার আগে? তবে খুনি কে বা কারা? রফিক মিয়া শরীফকে খুন করবে না তার নিশ্চয়তা ৮০ ভাগ। যদি খুন করে তার সম্ভাবনা হবে ২০ ভাগ। শরীফকে রফিক মিয়ার খুন করার তেমন কোনো কারণই দেখতে পাচ্ছি না আমি। নীল কথাগুলো ভাবছে, তখন ভাবনায় ছাদ ঘটিয়ে ওসি আতিক বলে ওঠে, কি করবে এখন? চিঠির মাধ্যমে প্রমাণ হয় শরীফ আত্মহত্যা করেনি, খুন করা হয়েছে তাকে। আমাদের নিশানা এখন মাহিন। যদি শরীফ খুন হয়, তাহলে সেই খুনের পেছনে মাহিনের হাত আছে নিশ্চয়ই। নীলের কথা শুনে ওসি আতিক বলে, তো যাওয়া যাক চেয়ারম্যান সাহেবের বাসায়। তারপর নীল আর কথা বাড়ায় না। রফিক মিয়ার বাসা থেকে বের হয়ে পড়ে ওসি আতিক, নীল এবং শুভ। উদ্দেশ্য এবার মাহিনের কাছে যাওয়ার। গাড়িতে উঠতে নীল ওসি আতিককে বলে, বাসায় গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, সোজা গ্রেফতার করে নিন। যা প্রশ্ন করার থানায় যাওয়ার পরই প্রশ্ন করব। নীলের কথায় মুচকি হেসে সম্মতি জানান ওসি আতিক। সজীবের মা রেহেনা বেগম সকাল থেকেই বেশ চিন্তিত, কারণ সকালে ঘুম থেকে উঠেই রুমের টেবিলের উপর তিনি কয়েকটা কাগজ পান। কাগজগুলোতে চোখ বুলাতে সেই অবাক হয়ে যান। এখনো কিছুতে নিশ্চিত হতে পারছেন না তিনি। সেগুলো ছিল সজীব আর অরুণিমার বিয়ের কাগজপত্র। মিসেস রেহেনা বেগম রাতে স্বপ্ন দেখেছেন অরুণিমা ওনাকে সালাম করে কয়েকটা কাগজ হাতে ধরিয়ে দিয়েছেন। এগুলো আমার আর সজীবের বিয়ের কাগজ, আমার তো আর রাখার জায়গা নেই, আপনি একটু সাবধানে রাখবেন। তিনি স্বপ্নের মাধ্যমেই কাগজগুলো টেবিলের উপর রাখছিলেন। সকাল হতেই কাগজগুলো টেবিলের উপর দেখে রেহেনা বেগম চমকে ওঠে। তিনি মনে মনে নিজেকে প্রশ্ন করে, তাহলে কি এটা সত্যি ছিল? কোনো উত্তরই মিলে না। আর বিয়ের তারিখ মিলিয়ে রেহেনা বেগম আরো অবাক হন। অরুণিমা মারা যাওয়া দিনের সাথে তারিখের একদম মিল। এসব দেখে সারাদিন কিছু ভাবতে পারছে না রেহেনা বেগম। তিনি সজীবকে নিয়ে বেশ চিন্তিত। মাহিনকে গ্রেফতার করতে গিয়ে তাকে দেখে চেনা চেনা লাগে গোয়েন্দা নীলের। কোথায় যেন দেখছে তাকে। গ্রেফতার করে হাজতে পাঠানো হয় মাহিনকে। গোয়েন্দা নীল যায় জিজ্ঞাসাবাদের জন্য। সামনের চেয়ারটা টেনে বসতে বসতে টেবিলের উপর শরীফ থেকে পাওয়া চিঠিটা রেখে বলে, এই চিঠিটা তো তোমার লেখা তাই না? মাহিন লেখাটা দেখে খানিকটা অবাক হয়, তারপর বলে, এটা যে আমার লেখা তার প্রমাণ কি? নীল জবাব দেয়, তোমার বাবাকে লিখে দেওয়া সেই বন্ধুর ঠিকানা যেটা লিখেছিলে তুমি, ওটার হাতের লেখার সাথে হুবহু মিলে যায় তোমার হাতের লেখা। মাহিন বলে, শরীফ তো আত্মহত্যা করছে, সে আমার হাতে হুবহু লেখা চিঠি কোথায় পেল সেটা আমি জানি না। শরীফ আত্মহত্যা করেনি, তাকে তুমি খুন করেছ। নীল বলে। নীলের কথা শুনে এক প্রকার জেদের স্বরে বলে শুভ, তো খুনিকে খুঁজে বের করেন, আমাকে আনছেন কেন? নীল বলে, খুনিকে এনেছি কারণ খুনি তুমি নিজেই। মাহিন এক প্রকার ভরকে যায়, তারপর রাগের সাথে বলে, প্রমাণ আছে কোনো? অযথা কাউকে খুনি ভাববেন না। শরীফ খুন হওয়ার রাতে বাসার বারান্দায় এবং সিঁড়ির আশেপাশে তোমাকে ঘুরতে দেখেছে শরীফ মিয়া। কথার জালে ফাঁসানোর জন্য মিথ্যা বলে গোয়েন্দা নীল। মাহিন এবার চুপসে যায়, মনে মনে ভাবে, আসলে আমিই তো খুন করছি, ধরা পড়ে গেলাম। তারপর মাহিন নিজের দোষ স্বীকার করে বলে, হ্যাঁ আমি শরীফকে খুন করছি। নীল প্রশ্ন করে, কেন খুন করলে শরীফকে? শরীফের সাথে আমার আলাদা শত্রুতা ছিল, সে আমাকে প্রতিটা কাজে বাধা দিত, বিভিন্ন জায়গায় আমার জিনিসে ভাগ বসাতো শরীফ, এজন্যই তাকে আমি খুন করে দেই। নীল জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে বলে, বিভিন্ন জিনিস? বুঝলাম না। বিভিন্ন প্রকারের ড্রাগ নেওয়ার অভ্যাস আছে আমার, কোথায় কি করছিস সবকিছুর তথ্য সে সাদমান ভাইকে দিত, যা আমার একদম পছন্দ ছিল না। নীল বুঝতে পারে কেন খুন করছে শরীফকে, তারপর জানতে চায়, আচ্ছা কিভাবে বাসায় ঢুকলে আর কিভাবেই খুন করলে? মাহিন বলতে শুরু করে, শরীফের মাধ্যমে লুকিয়ে বাসায় প্রবেশ করি, নেশার করার
নেশা করার জন্য, তবে মূল উদ্দেশ্য ছিল তাকে খুন করা। তাকে আমি আগে থেকেই বলে রাখি আমার কিছু ঘুমের ওষুধ লাগবে ড্রিঙ্কস বানানোর জন্য। আমার কথা শুনে দিনের বেলাতে রফিক চাচার ঘুমের ওষুধগুলো নিয়ে নিজের কাছে রেখে দেয় শরীফ। তারপর আর কি, এক সময় মাতাল অবস্থায় শরীফকে কয়েকটা ঘুমের ওষুধ খাইয়ে দেই। জ্ঞান হারানোর পর বাসা থেকে আনা চিঠিটা তার পকেটে ঢুকিয়ে দেই। তারপর ছাদে যাই তাকে নিয়ে ফেলে দিব এই জন্যে, এতে সবাই মনে করবে আত্মহত্যা করছে, আমি ফাঁসবো না। ছাদ থেকে ফেলতে গিয়ে দেখি নিচে এক পাশে একটা পাথর আছে, সেই পাথরটার উপরই তাকে ফেলে দিই যাতে নিশ্চিত মৃত্যু হয়। নীল মনোযোগী হয়ে মাহিনের কথাগুলো শোনে, তারপর চিঠির কথা মাথায় আসতে আবারও প্রশ্ন করে, আচ্ছা চিঠিটা অরুণিমার ব্যাপারে লিখলে কেন? মাহিন স্বাভাবিকভাবেই উত্তর দেয়, কারণ এরকম লিখলে সবাই ভাববে শরীফ সাদমানের মতো ভয়ানক মৃত্যুর ভয়ে আত্মহত্যা করছে। নীল আর কথা না বাড়িয়ে বের হয়ে যায় সেখান থেকে। পরে আবার সময় করে প্রশ্ন করবে যদি মাথায় আসে তো। নীল কিছুটা নিশ্চিন্ত অনুভব করে নিজেকে। যাই হোক, একটা খুনের সমাধান তো অন্তত পাওয়া গেল। রেহেনা বেগম, সজীব আর অরুণিমার বিয়ের কাগজগুলো হাতে নিয়ে বসে আছে। কোন হওয়া রাতে বিয়ে করছে সজীব আর অরু। কথাটি মনে আসতে রেহানা বেগমের মাথায় অন্য একটা ভয় প্রবেশ করে। মনে মনে নিজেকে প্রশ্ন করে, অরু খুনের পেছনে সজীবের হাত নেই তো? আবার কোনো উত্তর পান না। রাগ চড়ে বসে রেহানা বেগমের মাথায়। রেহানা বেগম ছুটে চলে সজীবের রুমের দিকে। রুমে গিয়ে সজীবের ওপর কাগজগুলো ছড়িয়ে দিয়ে বলে, তোরা বিয়ে করে ফেলেছিস। সজীব কাগজগুলোতে লক্ষ্য করে। বিয়ের কাগজপত্র দেখে সজীব হতবাক হয়। মনে মনে বলে, এটা কি করে সম্ভব? তারপর অল্প আওয়াজে তার মাকে বলে, আরুকে তো আমি স্বপ্নে বিয়ে করেছিলাম, তাহলে এসব কাগজপত্র আসলো কোথা থেকে? আমি কিছুই বুঝতে পারছি না আম্মু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধকারের সঙ্গী অরুণিমা গল্পের 6 নম্বর পর্বটা এইখানে এন্ড করা হলো। আর গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে তা একটু কমেন্টে জানিয়ে যাবা। আর সবাই একটু কষ্ট করে বেশি বেশি কমেন্ট করবা। আর আজকের ভিডিও লাইক আমি রাখলাম 250টা। যদি তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও তাহলে আর একটু বড় করে দেওয়ার চেষ্টা করব গল্পটা। আর আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে কালকে ভয়েস ওভার করতে পারি নাই আর ভিডিও আপলোড করা হয় নাই। কালকে ভিডিও আপলোড দিতে না পারে সবাই দেখছি অনেক অনেক কমেন্ট করছো, তো এটার জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। তোমাদের এত এত রিকোয়েস্টে আর ভালোবাসে আমি আজকের পার্টটা কিন্তু একটু বড় করার চেষ্টা করছি। আর আমার ঠান্ডা লাগার কারণে ভয়েস ওভার করতে অনেকটাই সমস্যা হয়েছে। তো গল্পটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।